ওয়েলকাম টু অঙ্ক পয়েন্ট। আজকের ক্লাসে আমি তোমাদের ভেদের কোষে দেখি 13 অঙ্কগুলি সমাধান করব। কারণ এর আগে আমি ভেদ চ্যাপ্টারের পার্ট 1-এ তোমাদের ভেদের যে বেসিক কনসেপ্ট, সরল ভেদ, ব্যস্ত ভেদ এবং যৌগিক ভেদের যে কনসেপ্ট সেটা আমরা জেনেছি। আজকে দেখো আমরা কোষে দেখি 13 একের দাগের অঙ্ক থেকে শুরু করব। চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। দেখো কোষে দেখি 13 এখানে একের দাগের অঙ্কে বলা হয়েছে দুটি এ এবং বি এর সম্পর্কিত মানগুলি এখানে একটা টেবিল আকারে দেওয়া আছে। তো এখান থেকে তোমাকে এ ও বি এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক থাকলে তা নির্ণয় করতে হবে এবং যে ভেদ ধ্রুবক রয়েছে সেই ভেদ ধ্রুবকের মানটি তোমাকে নির্ণয় করতে হবে। দেখো আমরা আগে তাহলে বোর্ডে অঙ্কটি লিখে নিই। দেখো এখানে বোর্ডে আমি একের দাগের অঙ্কটি লিখে নিয়েছি। দেখো এখানে বলা আছে এ ও বি এর সম্পর্কিত মানগুলি, এখানে এ এবং বি এর সম্পর্কিত মানগুলি দেওয়া হয়েছে এবং এখান থেকে তোমাকে এ এবং বি এদের মধ্যে যদি কোনো ভেদ সম্পর্ক থাকে সেটি নির্ণয় করতে হবে এবং এই ভেদ ধ্রুবকের মানটি কিন্তু তোমাকে জানতে চাওয়া হয়েছে। দেখো তোমার প্রথম কাজ হবে এখানে যে এ এবং বি এর সম্পর্কিত যে মানগুলি এখানে দেওয়া আছে না টেবিলের মধ্যে, সেটাকে তুমি প্রথমে খুব ভালো করে পর্যবেক্ষণ করো। মানে দেখো এদের মধ্যে কি মানগুলোর মধ্যে কি এমন চেঞ্জেস আসছে। দেখো দেখো এ উপরের এই যে উপরের যে লাইন, এখানে দেখো সব এ এর মান দেওয়া আছে, এই বরাবর উপরের ঘরে সব এ এর মান। আর এর নিচের লাইনে কি বলো তো, এখানে সব বি এর মান দেওয়া আছে, এইগুলো সব বি এর মান। তাহলে দেখো প্রথমে এ এর মানটা দেখো, প্রথমে এ এর মানটা কত ছিল বলো তো, 25 ছিল। তারপরে এর মানটা কত হয়ে গেল দেখো 30। মানে এর মানটা প্রথমে 25 ছিল, তাহলে এখন 30 হয়ে গেছে পরে। তাহলে কি এর মানটা বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে বলো তো, এখানে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ বেড়েছে। এবার দেখো নিচে চলে আসো, দেখো এখানে বি এর মানটা কত ছিল প্রথমে, বি এর মানটা প্রথমে ছিল কত 10। এবার দেখো বি এর মানটা কত হয়ে গেছে 12 হয়ে গেছে। তাহলে এখানেও কি হচ্ছে বেড়েছে। মানে আমি বলতে পারি এ এর মান যখন 25 তখন বি এর মানটা কত 10। আবার এর মানটা বেড়ে যখন 30 হলো তখন দেখো বি এর মানটাও দেখো বেড়ে 10 থেকে 12 হয়ে গেল। তাহলে এখান থেকে তুমি এই মানগুলি পর্যবেক্ষণ করে তুমি জানতে পারলে যে এ এর মানটা যদি বাড়ে তাহলে সেই অনুপাতে কিন্তু বি এর মানটাও এখানে বাড়ছে বা বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমি বলতে পারি এখানে তুমি এটা লিখো, তাহলে তুমি এখানে যেটা দেখতে পেলে তুমি এখানে সেটা লেখো যে এ এর মান বৃদ্ধি পেলে বি এর মানও এখানে বৃদ্ধি পাচ্ছে। ওকে, এটা তুমি এখানে লেখো, এ এর মান বৃদ্ধি পেলে বি এর মানও বৃদ্ধি পাচ্ছে, তাই না? তাহলে এ এর মান বৃদ্ধি পেলে বি এর মানও এখানে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটা আমরা বুঝতে পারছি। তাহলে এ এর মান মানে এ চলরাশির মান যে অনুপাতে বাড়ছে, বি চলরাশির মানও সেই অনুপাতে বাড়ছে। আর আমরা প্রথম ক্লাসে জেনেছি যে দুটি চলরাশি যদি সম্পর্কিত থাকে তাহলে প্রথম চলরাশি যে অনুপাতে বৃদ্ধি পায় সেই অনুপাতে যদি দ্বিতীয় যে চলরাশিটি রয়েছে সেটিও যদি বৃদ্ধি পায় তাহলে চোখে দেখে আমরা বলতে পারি তাদের মধ্যে সরল ভেদের সম্পর্ক রয়েছে। এখানে এ একটা চলরাশি, বি একটা চলরাশি, এর মান যে অনুপাতে বেড়েছে বি এর মানও সেই অনুপাতে বেড়েছে, অর্থাৎ এদের মধ্যে সরল ভেদের সম্পর্ক রয়েছে। কিন্তু আমরা খুব ভালো করে গাণিতিকভাবে প্রমাণ করে দেখব যে এদের মধ্যে সরল ভেদটা কীভাবে রয়েছে। দেখো তাহলে এর মান বৃদ্ধি পেলে বি এর মানও বৃদ্ধি পায়। আবার আমরা কি বলতে পারি, দেখো আবার আমরা কি বলতে পারি বলো তো, আমরা প্রথম ক্লাসে এটাও শিখেছিলাম যে দুটি যে চলরাশি এখানে নেওয়া হয়েছে এ আর বি, এদের ভাগফল অর্থাৎ অনুপাতটা যদি ধ্রুবক হয় অর্থাৎ একই মান আসে তাহলে কিন্তু এ এবং বি এদের মধ্যে সরল ভেদের সম্পর্ক থাকে। দেখো তাহলে আমি এদের অনুপাত করে দেখব অর্থাৎ ভাগ করে দেখব। আমি এ বাই বি করবো, এ আর বি এর অনুপাত করছি মানে ভাগ করছি। তাহলে আমি কী ভাবো দেখো তো, এ বাই বি করলাম, তাহলে এখানে এ আর বি এর মানগুলো বারবার আমরা অনুপাত করে দেখব। প্রথম সেটটা কি আছে, প্রথম দেখো এটাতে কি আছে, এর মান যখন 25 ছিল তখন বি এর মানটা কত 10, মানে এর মানটা কি 25। দেখো উপরের লাইনে সব এ, তাহলে এর মান লিখেছি উপরের লাইনে, তো এর মান লিখবো। আর নিচে বি আছে, বি এর মানটা কত আছে 10 সমান দাও এখানে। তারপরে দেখো এখানে কি আছে, এখানে দেখো এর মানটা কত 30, এর মান যখন 30 তখন বি এর মানটা কত ছিল 12, এখানে সমান দাও। দেখো এর মানটা যখন 45 তখন বি এর মানটা কত 18, এখানে সমান দাও। এর মানটা যখন 250 তখন বি এর মানটা কত বলো তো 100। এবার তুমি একটু কাটাকাটি করে একটু লঘিষ্ঠ আকারে প্রকাশ করে দেখো এদের মধ্যে অনুপাতটা কত আসছে। দেখো 25 আর 10 5 দিয়ে কাটো, 5 5
25, 5 দুগুণে কত 10, এখানে 6 দিয়ে কাটো, 6 5 কত 30, 6 দুগুণে 12, এখানে তুমি 9 দিয়ে কাটো, 9 5 45, 9 দুগুণে 18, এখানে প্রথমে 0 0 কেটে দাও, 5 দিয়ে কাটো, 5 দুগুণে 5 5 25, 5 দুগুণে 10। দেখো প্রতি ক্ষেত্রে 5/2, 5/2, 5/2, 5/2 এটা হবে, এটা অনুপাত করলে 5/2 হবে, এটা 5/2 হচ্ছে, এটা 5/2 হচ্ছে, মানে প্রতিটি অনুপাত এখানে 5/2 এর সাথে সমান হচ্ছে। অর্থাৎ a/b প্রতি ক্ষেত্রে কত পাচ্ছি আমরা 5/2 পাচ্ছি। তাহলে দুটি চলরাশির অনুপাত বা ভাগফল যদি ধ্রুবক আসে মানে একই মান আসে, তাহলে তাদের মধ্যে আমরা কি সম্পর্ক জানি, সরল ভেদের সম্পর্ক জানি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি বলো তো, এখানে আমরা লিখবো এবার a/b সমান 5/2, বুঝতে পেরেছ? তাহলে a/b এর মানটা আমরা কত পাচ্ছি বলো তো 5/2। ওকে, কারণ a/b এটা 5/2 এর সাথে সমান প্রত্যেক ক্ষেত্রেই হচ্ছে এটা। এবার দেখো এই এটা যেমন আছে রাখো, এই বিটা দেখো, এই বিটা দেখো a এর নিচে দেখো সমান এখানে আছে, সমানের দেখো বাম দিকে, সমানের বাম দিকে a এর নিচে আছে বিটা, অর্থাৎ ভাগ আকারে রয়েছে। এটাকে যদি আমি সমানের ডান দিকে পাঠিয়ে দিই, ডান দিকে অলরেডি আগে থেকে 5/2টা ছিল, তাহলে b যদি এদিকে এসে আমি নিয়ে আসি তাহলে এটা কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে, কারণ ভাগ ছিল, এদিকে আসলে কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে। এবার দেখো তাহলে এই জায়গাটা দেখো সমান আর 5/2, তাহলে 5/2 কী বলো তো একটা ধ্রুবক। তাহলে এই ধ্রুবকটা আর এই সমান চিহ্ন যদি আমরা তুলে দিই, আমরা দেখো জানি কি, মনে করো নাও a ভ্যারিস অ্যাজ b, আমরা কি জানি এই যে চিহ্নটা সমানুপাতিক যে চিহ্নটা, এটাকে যদি আমরা সমান সমান চিহ্ন করতে চাই তাহলে একটা ভেদ ধ্রুবক নিয়ে আসতে হয়। তাহলে দেখো কে এসছে আর বি যেমন আছে রাখলাম, তাহলে এই চিহ্নটাকে সমান চিহ্ন করার জন্য একটা কি আসে, ভেদ ধ্রুবক এসছে। আবার একই রকমভাবে এই চিহ্ন সমান চিহ্ন এবং কে এটা যদি তুলে দিই তাহলে আবার এই চিহ্নটা আবার চলে আসবে। তাহলে এখানে আমরা তাই করবো, এই সমান আর এই 5/2 একটা ভেদ ধ্রুবক, তাই না? এই 5/2 আর এই সমান চিহ্ন যদি আমরা তুলে দিই তাহলে এখানে ভ্যারিস এস চিহ্নটা চলে আসবে, সমানুপাতিক চিহ্নটা আসবে, তাহলে বি। তাহলে দেখো শেষ পর্যন্ত আমরা কি পেলাম, এর সাথে বি। দেখো এটা আমরা গাণিতিক রূপ, সরল ভেদের গাণিতিক রূপে আমরা কি জেনেছিলাম, এ সমানুপাতিক বি বা এ ভ্যারিস এস বি। তাহলে দেখো এ ভ্যারিস এস বি অর্থাৎ কি, এ আর বি এর মধ্যে কি সম্পর্ক, এ আর বি এর মধ্যে এখানে সরল ভেদের সম্পর্ক। তাহলে এখানে লিখবে অতএব এ ও বি সরল ভেদে আছে। ওকে, এবং ভেদ ধ্রুবকের মান কত বলো তো, তোমরা এটা নিজেই পারবে। ভেদ ধ্রুবকের মান কত, ভেদ ধ্রুবকের মান হচ্ছে 5/2। প্রতি ক্ষেত্রে আমরা কত পেয়েছিলাম 5/2। তাহলে 1 নম্বর অঙ্কের সঠিক সমাধান কিন্তু এটি। বুঝতে পেরেছ যে এটা কি করে আমরা সমাধান করলাম। এবার আমরা চলে যাব পরের অঙ্কে। পরের অঙ্কটা আমি বোর্ডে টুকে নিচ্ছি। দেখো এবার আমরা 2 এর দাগের অঙ্কটি বোর্ডে এখানে আমি লিখে নিয়েছি। দেখো 2 এর দাগের অঙ্কে এখানে বলা হয়েছে এক্স ও ওয়াই দুটি চল এখানে ব্যবহার করা হয়েছে এবং তাদের সম্পর্কিত মানগুলি, এবং এক্স এবং ওয়াই এর দেখো মানগুলি, এখানে এক্সের মানগুলো দেখো ওপরের লাইনে দেওয়া আছে আর নিচে দেওয়া আছে কার মান, ওয়াইয়ের মানগুলো দেওয়া আছে। তাহলে এখান থেকে তোমাকে নির্ণয় করতে হবে এক্স ও ওয়াই এদের মধ্যে কোনো ভেদ সম্পর্ক আছে কিনা এবং কি ভেদ সম্পর্ক রয়েছে। দেখো আগের মতোই তোমার প্রথম কাজ হবে এই টেবিলটাকে ভালো করে পর্যবেক্ষণ করা। তুমি পর্যবেক্ষণ করে কিছু বুঝতে পারছো কিনা আগে দেখো। দেখো এখানে প্রথমে এক্সের মানটা কত ছিল, দেখো উপর লাইন বরাবর এক্সের মানটা প্রথমে কত ছিল 18 ছিল। ওকে, এবং ওয়াইয়ের মানটা কত ছিল 3 ছিল। দেখো তারপরে দেখো এখানে দেখো এক্সের মানটা কি হয়ে গেছে 8 হয়ে গেছে, তাই না? দেখো 18 থেকে 8 হয়ে গেছে, তার মানে কি কমেছে। তাহলে এক্সের মানটা কমেছে অর্থাৎ হ্রাস পেয়েছে। আর এখানে দেখো প্রথমে ওয়াইয়ের মানটা কত ছিল, ওয়াইয়ের মানটা ছিল প্রথমে 3। এখন কি হচ্ছে বলো তো, এখন হচ্ছে এখানে দেখো 27/4। 27/4 মানে ঠিক কত বুঝতে পারছি না, তুমি একটু ভাগ করে নাও এটা। তাহলে 4 দিয়ে যদি 27কে ভাগ করা হয় 4 6 24, 3 এখানে ডেসিমেল দিয়ে একটা 0 নিয়ে নাও, 7 4 28, 6.7 কিছু সামথিং এখানে কিছু আসবে। আমি বুঝতে পারছি 6 এসছে, 6 দশমিক কিছু একটা আছে এখানে সামথিং। তাহলে 6 তো এসেছে তাই না? তাহলে প্রথমে 3 ছিল, এখন 6 হয়ে যাচ্ছে। 6 থেকে একটু বেশি হবে কিন্তু 6ই তুমি ধরে নাও বোঝার সুবিধার জন্য। তাহলে এখানে কি হচ্ছে, ওয়াইয়ের মানটা কিন্তু এখানে বেড়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে এক্সের মান যদি কমে আর ওয়াইয়ের মান যদি সেই অনুপাতে যদি বেড়ে যায়, তাহলে একটি কমলে অপরটি যদি বাড়ে তাহলে তাদের মধ্যে কী ভেদের সম্পর্ক থাকে, তাদের মধ্যে ব্যস্ত ভেদের সম্পর্ক থাকে। বোঝা গেল? তাহলে এখানে আমরা লিখব আগের মতো যে এক্সের মান হ্রাস পেলে ওয়াইয়ের মানটা কি হয়, বৃদ্ধি পায়। তাহলে তুমি এখানে লেখো
এক্সের মান হ্রাস পেলে ওয়াই এর মান বৃদ্ধি পায়। এক্সের মান হ্রাস পেলে, এক্সের মানটা যখন হ্রাস পাচ্ছিল তখন ওয়াইয়ের মানটা কী হচ্ছে, বৃদ্ধি পায়। আবার কি দেখতে পারবো আমরা, তাহলে এই ক্ষেত্রে তো আমরা বুঝতে পেরেছি যে এদের মধ্যে ব্যস্তভেদের সম্পর্ক রয়েছে, কিন্তু আমরা গাণিতিকভাবে প্রমাণ করব যে এদের মধ্যে ব্যস্তভেদের সম্পর্ক রয়েছে। তার জন্য আমরা কি করব, দেখো এইখানে যেহেতু আমি বুঝতে পেরেছি মনে মনে যে এদের মধ্যে একটা ব্যস্তভেদের সম্পর্ক রয়েছে। এবার ব্যস্তভেদের সম্পর্ক আমরা প্রথম ক্লাসে জেনেছিলাম যে দুটি যে চলরাশি এখানে ব্যবহার করা হয়েছে এক্স আর ওয়াই, এদের গুণফল, আগেরটা সরলভেদের ক্ষেত্রে যদি দুটি চলরাশির ভাগফল বা অনুপাত যদি ধ্রুবক হয় তাহলে সেই ক্ষেত্রে সরলভেদের সম্পর্ক থাকে। এবার আমরা এই এক্স আর ওয়াই দুটি চলরাশিকে যদি গুণ করে দিই তাহলে আমরা কী পাই সেটা দেখব। দেখো এখানে এক্স একটা চলরাশি এবং দ্বিতীয় চলরাশি ওয়াই, দেখো এদের মাঝে কোনো চিহ্ন নেই মানে গুণ আছে, পরপর লিখেছে মানে গুণ আছে, তাহলে এক্স ওয়াই করেছে মানে গুণ করেছে, তাহলে এক্স ওয়াই করে দাও মানে একে একে গুণ করো, তাহলে কত হচ্ছে 18 গুণ 3, বুঝতে পারলে তুমি 18 গুণ 3 সমান চিহ্ন দাও এখানে, তাহলে 8 গুণ কত 27/4 সমান চিহ্ন দাও, এখানে 12 হচ্ছে এক্সের মান, তার সাথে গুণ করবো কত ওয়াইয়ের মান 9/2 সমান, এখানে এক্সের মানটা কত আছে বলো তো 6 আর ওয়াইয়ের মানটা কত 9। দেখো তুমি প্রতি ক্ষেত্রে কত পাচ্ছ, দেখো এখানে 18 সাথে যদি 3কে গুণ করা তাহলে কত হবে 54 হবে, এরা কাটাকাটি করো 4 দুগুণে 8, তাহলে 2 গুণ 27 54 হয়, এখানে 2 6 12 6 গুণ 9 54 6 গুণ 9 54, তাহলে প্রত্যেক ক্ষেত্রেই আমরা 54 পাচ্ছি, অর্থাৎ একটা ফিক্সড মান পাচ্ছি, অর্থাৎ ধ্রুবক পাচ্ছি। ফিক্সড মান মানে কি, দেখো এক্স ওয়াই মানে এটার মান দেখো 54, এটার মানও 54, এটার মানও সবার মান আমি 54 পাচ্ছি, তার মানে আমি বলতে পারি না যে এক্স ইন্টু ওয়াই সমান কত পাচ্ছি আমরা বলো তো, ধ্রুবক পাচ্ছি, তাই না? আর ধ্রুবকের মানটা কত বলো তো এখানে 54। তুমি এখানে ধ্রুবকও লিখতে পারো কিংবা যে ধ্রুবকের যে মানটা সেটাও লিখতে পারো। দেখো আমি ধ্রুবকের মানটাই লিখলাম এখানে, তাহলে এক্স ইন্টু ওয়াই সমান 54 পাচ্ছি, বা তুমি এখানে ধ্রুবক লিখতে পারো। তাহলে আমরা এখানে কি করবো এবার, দেখো এখানে এক্স আর ওয়াই এরা তো গুণ আকারে রয়েছে, তাহলে এক্সটা যেমন আছে এখানে রেখে দাও, আর এই ওয়াইটা দেখো এক্সের সাথে বাম দিকে গুণ আকারে ছিল সমানের, এই পাশে পাঠিয়ে দিলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তাহলে সমান 54 অলরেডি আগে থেকে ভেদ ধ্রুবক এদিকে ছিল, ওয়াইটা যদি এদিকে এসে চলে আসে তাহলে ভাগ হয়ে যাবে, ভাগ মানে এটা 1/y হয়ে যাবে, ওয়াই নিচে আসবে তবে ভাগ বোঝায়। তাহলে দেখো আগের মতো এইটা হচ্ছে ভেদ ধ্রুবক 54, এবং এই সমান চিহ্ন যদি আমি তুলে দিই পুনরায় আবার, তাহলে এখানে একটা সমানুপাতিক চিহ্ন আসবে, আর এখানে উপরে 1 আর নিচে হচ্ছে কি ওয়াই। তাহলে দেখো ব্যস্তভেদের গাণিতিক রূপ আমরা প্রথম ক্লাসে জেনেছিলাম। দেখো এক্স আর ওয়াই, দেখো ওয়াইটা এক্সের সাথে কী ভেদে রয়েছে, ব্যস্তভেদে রয়েছে, আর 1/y যদি বলে যে এক্সের সাথে 1/yটা কী সম্পর্ক রয়েছে, তাহলে কিন্তু সরল ভেদের থাকবে এখানে। দেখো এক্স সমানুপাতিক 1/y, এটার অর্থ কি, এটা হচ্ছে ব্যস্তভেদের সম্পর্ক, তাহলে এখানে লিখব এক্স ও ওয়াই ব্যস্তভেদে আছে, এবং ভেদ ধ্রুবকের মানটা কত বলো তো, ভেদ ধ্রুবকের মানটা হচ্ছে 54। তাহলে এটি হয়ে গেল 2 নম্বর অঙ্কের সঠিক সমাধান। এবার আমরা চলে যাব 3 দাগের অঙ্কে। দেখো এবার আমরা দেখে নেব 3 দাগের 1 অঙ্কটি। দেখো 3 দাগের 1 অঙ্কে বলা হয়েছে বিপিন কাকু ট্যাক্সি 25 মিনিটে 14 কিমি পথ অতিক্রম করে, একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। দেখো এই অঙ্কটি তোমাকে যদি ত্রৈরাশিক পদ্ধতির মাধ্যমে সমাধান করতে বলা হতো তাহলে কিন্তু এই অঙ্কটি মাত্র 10 সেকেন্ডে তুমি করে দিতে পারতে। যেহেতু আমরা এখানে ক্লাস 10-এ ভেদ চ্যাপ্টারের অঙ্ক করছি, তাহলে তোমাকে এখানে ভেদ তত্ত্ব প্রয়োগ করে কিন্তু অঙ্কটি সমাধান করতে হবে। দেখো অঙ্ক তো আমরা ভেদ তত্ত্ব প্রয়োগ করেই করব, কিন্তু এই ত্রৈরাশিক পদ্ধতির মাধ্যমে আমরা 7-8-এ যে অঙ্কগুলো শিখেছিলাম সেই কনসেপ্টের সাথে এটা দেখো কীভাবে রিলেশন আছে, তাহলে তুমি খুব সহজে এই অঙ্কটি কিন্তু সমাধান করতে পারবে। চলো তাহলে আমরা একটা বুঝিয়ে নিই। দেখো এখানে দুটি চলরাশির কথা বলা হয়েছে অঙ্কে, সময় এবং হচ্ছে দূরত্ব। গতিবেগ কিন্তু এই ক্ষেত্রে স্থির, দেখো সমান গতিবেগে গেছে মানে একই গতিবেগে গেছে। এবার এখানে সময়টা কোন এককে এখানে মেজারমেন্ট করা হয়েছে, মিনিট এককে, আর দূরত্বটা কিলোমিটারে নেওয়া হয়েছে, তার এককটা তুমি এখানে লিখো। দেখো এখানে তথ্য কি দেওয়া আছে যে 25 মিনিটে কতটা পথ অতিক্রম করে, 14 কিলোমিটার পথ অতিক্রম করে। ওকে, তোমাকে জানতে কি চাওয়া হয়েছে 5 ঘন্টাতে,
দেখো এখানে মিনিটে দেওয়া আছে, এটা মিনিটের নিচে সময় আমি, তাহলে 25 মিনিটে 14 কিলোমিটার, তাহলে 5 ঘন্টা এটা তো মিলছে না, কারণ মিনিটে নেওয়া হয়েছে, তাহলে মিনিটে কনভার্ট করতে হবে 5 ঘন্টাকে সর্বপ্রথম। তাহলে এই 5-এর সাথে যদি তুমি 60 গুণ করে দাও, কারণ 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে 5 ঘন্টা সমান 5 গুণ 60 মিনিট হবে, তাহলে 5 × 6 = 30, 300 মিনিট। মানে 300 মিনিটে তুমি কতটা পথ অতিক্রম করবে সেটাই কিন্তু তোমাকে নির্ণয় করতে এখানে বলা হয়েছে, এবং সেটি ভেদ তত্ত্ব প্রয়োগ করে। দেখো ত্রৈরাশিক পদ্ধতিতে হলে তো আমরা এরকমভাবে সাজাই যে 25 মিনিটে 14 কিলোমিটার, তাহলে 300 মিনিটে কতটা পথ অতিক্রম করবে। দেখো এখানে সময়ের যে মানটা প্রথমে দেওয়া আছে, ওকে 25, মানে 25 মিনিটে কতটা পথ গেছিলো 14 কিলোমিটার, মানে এই 25-এর সাথে কিছু একটা গুণ অথবা ভাগ করে এই 14টা পাওয়া গেছে, বুঝতে পেরেছো। মানে এই 25 তার সাথে 14 একটা সম্পর্ক আছে, বুঝতে পেরেছো। এই 25 আর 14 এদের মধ্যে যে সম্পর্ক আছে ঠিক একই রকমভাবে সেই সম্পর্ক অনুসরণ করেই কিন্তু এখানে যে উত্তরটা আসবে সেটা কিন্তু হবে এখানে, বোঝা গেল। এই 25-এর সাথে কত গুণ বা ভাগ করে 14 এসেছে সেটা আমরা কী করে বুঝবো। দেখো 25 মিনিটে কতটা পথ গেছিলো, 25 মিনিটে গেছিলো 14 কিলোমিটার। আমি যদি 1 মিনিটে নির্ণয় করতে পারি তাহলে 1 মিনিটে কতটা যাবে 14/25। দেখো এই যে 1 মিনিট আমি নির্ণয় করতে পেরেছি, 25-এ যাচ্ছিলো 14, তাহলে 1 মিনিট আমি নির্ণয় করতে পেরেছি, মানে এবার আমাকে যত মিনিটের জন্যই বলা হোক না কেন, 300 মিনিট, 500 মিনিট, 600, 1000 যাই বলুক না কেন, তার সাথে যদি আমি এই যে সংখ্যাটা পেলাম 1 মিনিটের জন্য, সেটা যদি আমি গুণ করে দিই তাহলে কিন্তু সেই উত্তরটা পাবো। তাহলে এখানে 25-এর সাথে যদি আমি এই 14/25 গুণ করি তাহলে আমি কী পাবো। দেখো 25 তার সাথে এই 14/25 গুণ করে কি 25 কেটে দিলে কত হয় 14 হয়। তার মানে আমি বুঝতে পারলাম এই যে 25 আছে না, এর সাথে 14/25 গুণ করেই কিন্তু এই 14টা আমি পেয়েছিলাম। তাহলে একই রকমভাবে এই 300 তার সাথে এর সাথে যে সম্পর্ক অনুসরণ করে এটা হয়েছিল, ঠিক একই রকমভাবে 300-র সাথে সেই সম্পর্ক অনুসরণ করেই কিন্তু এখানে মানটা আসবে। তাহলে এখানে তুমি যদি গুণ করে দাও 14/25, তাহলে কী হবে 25 দিয়ে যদি 300-কে কাটি, 25 একে 25, 5 5 আর 25 দুগুণে 50, তাহলে 12 গুণ 14 কত হবে 168 পাবো। তাহলে দেখো এই যে প্রথম দেখো এখানে কি 25 একটা চলরাশি, দেখো সময়কে যদি আমি x চলরাশি ধরে নিই আর দূরত্বকে যদি আমি y চলরাশি দ্বারা চিহ্নিত করি, দেখো প্রথমে কি 25 x এর মান দেওয়া ছিল, মানে x চলরাশির মান, আর এখানে 14 কি ছিল y চলরাশির মান, মানে প্রথম দুটি চলরাশির মানকে কাজে লাগিয়ে আমি প্রথমে এখানে কি নির্ণয় করেছিলাম, এখানে একটা ধ্রুবক মান বের করেছিলাম, ধ্রুবক মানে এদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, এটাই হচ্ছে আমি ধ্রুবক মনে করলাম যে ধ্রুবক এটা। এই ধ্রুবক সংখ্যাটায় যদি পরে যে চলরাশি x এর মান দেওয়া আছে, এখানে x চলরাশির মান দেওয়া আছে, আমাকে y চলরাশির মান বের করতে হবে। তার মানে কি এই যে ভেদ ধ্রুবকটা পেয়েছি আমি, এখানে একটা ধ্রুবক পেয়েছি, ভেদ ধ্রুবকে ধরে নাও এখন, এর সাথে যদি এটা গুণ করি তাহলে আমি এটা পেয়ে যাব। আমাদের প্রথম টার্গেট হবে এই অঙ্কগুলো যখন আমরা ভেদ তত্ত্ব প্রয়োগ করে করব, প্রথম দুটি চলরাশির মানকে কাজে লাগিয়ে আমাকে প্রথমে ভেদ ধ্রুবকের মান বের করতে হবে, অর্থাৎ কে এর মান বের করব। তারপরে কে এর মান যদি আমার জানা হয়ে যায় তাহলে এই x আর y এই দুটি চলরাশির মধ্যে যে কোনো একটার মান তো বলে দেবে, সেইটাকে কাজে লাগিয়ে আর এই ভেদ ধ্রুবকের মানটাকে কাজে লাগিয়ে আমি পরের যে চলরাশিটা রয়েছে তার মান আমরা নির্ণয় করব। চলো তাহলে এবার আমরা ভেদ তত্ত্বে চলে আসি। দেখো এবার দেখো ভেদ তত্ত্ব প্রয়োগ করে কী করব নির্ণয় করব। আমি ধরে নেব যে সময় x চলরাশি দ্বারা চিহ্নিত করবো এটাকে, আর ওয়াইটাকে আমি একটা চলরাশি দ্বারা চিহ্নিত করতে চাইছি বা ডিনোট করতে চাইছি। তাহলে তুমি এখানে লিখবে কি যে ধরি সময় সমান সমান তুমি x ধরে নাও, x চলরাশি দ্বারা এটাকে আমি ডিনোট করলাম। আর কি দূরত্বকে আমি মনে করো না y চলরাশি দ্বারা চিহ্নিত করবো। এখানে যেখানে x থাকবে আমি ভাববো যে সেটা সময়কে নির্দেশ করছে আর y দূরত্বকে নির্দেশ করবে। এবার দেখো গতিবেগ কিন্তু কোয়েশ্চেনের মধ্যে বলে দিয়েছিল সেম, তাহলে গতিবেগ স্থির থাকলে কি হবে, গতিবেগ স্থির থাকলে গতিবেগ যদি স্থির থাকে তাহলে দেখো 25 মিনিটে 14 কিলোমিটার পাওয়া যাচ্ছিলাম, এখন সময় বেড়েছে তাহলে বেশি সময়ে বেশি পথ গেছে, দেখো 168 গেছিলাম। তাহলে দেখো সময় যত বৃদ্ধি পাবে সেই অনুপাতে কিন্তু দূরত্ব বেশি পরিমাণ যাওয়া যাবে, তাই না। সময়ের সাথে দূরত্বের এখানে কি সম্পর্ক হবে, সরল সম্পর্ক হবে। কখন, যখন গতিবেগটা কিন্তু স্থির থাকবে তখনই। তাহলে গতিবেগ স্থির থাকলে সময়টা এখানে কে x, তাহলে সময় ও দূরত্বটা কি এখানে y। তাহলে গতিবেগ স্থির থাকলে সময় ও দূরত্ব সরল ভেদে থাকবে, বুঝতে পেরেছো।
তাহলে সময় আর দূরত্ব কী ভেদে থাকবে? সরল ভেদে থাকবে। আর সরল ভেদকে কী রকমভাবে গাণিতিকভাবে প্রকাশ করা হয় সেটা তো আমরা জানি। দেখো তাহলে এক্স আর ওয়াই সরল ভেদে থাকবে মানে বলতে পারি আমি, সুতরাং কি বলতে পারি যে এক্স সমানুপাতিক ওয়াই বা এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই, এটা আমরা লিখতে পারি, কারণ সরল ভেদকে আমরা এই গাণিতিক রূপে প্রকাশ করি। তাহলে দেখো এবার আমরা আরও কি জানি যে এই যে এক্স যেমন আছে রেখে দাও, এই যে সমানুপাতিক চিহ্ন এটাকে আমি সমান চিহ্ন করব, এই সমান চিহ্নতে কনভার্ট করে দেবো। তার জন্য আমাকে কি করতে হবে? একটা ভেদ ধ্রুবক নিয়ে আসতে হবে। ভেদ ধ্রুবকটা কি? কে। তাহলে এই চিহ্নটা দেবো না, তার পরিবর্তে আমি সমান চিহ্ন ব্যবহার করলাম, কিন্তু তার সাথে একটা কেও আমাকে এখানে লিখতে হবে, কারণ এই চিহ্নটা সমান করার জন্য আমাকে কে ধ্রুবকটা নিয়ে আসতে হবে। আর এখানে ওয়াই যেমন আছে রেখে দাও ইন্টু ওয়াই। আর এখানে পাশে কিন্তু তোমাকে অবশ্যই লিখে দিতে হবে যে কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, মানে কে এর মানটা কখনো শূন্য হবে না। তাহলে তুমি এখানে লিখবে কে অশূন্য ভেদ ধ্রুবক, কে অশূন্য ভেদ ধ্রুবক। এবার দেখো এটাকে আমি 1 নম্বর সমীকরণ নাম নিয়ে নিলাম। এখানে যেটা পেলাম আমি যে এক্স সমান সমান কে ইন্টু ওয়াই, এটাকে আমি একটা সমীকরণ নাম দিলাম। এবার আমি কি বলেছি, প্রথমে দেখো দুটি চলরাশির মান এখানে দেওয়া আছে, 25 মিনিটে 14 কিলোমিটার দেওয়া আছে, মানে এক্সের মান দেওয়া আছে আর ওয়াইয়ের মান দেওয়া আছে। তাহলে এই দুটোকে কাজে লাগিয়ে আমাকে প্রথমে কী মান বের করতে হবে? কে এর মান বের করতে হবে, ধ্রুবকের মান বের করতে হবে, ধ্রুবকের মান। তার সাথে এটা পরে যে চলরাশিটা দেওয়া থাকবে, একটার মান দেওয়া থাকবে আর একটা বের করতে হবে। তাহলে সেটা দেখো কী করে করবো। দেখো প্রথমে আমাদের কাজ হবে ভেদ ধ্রুবকের মান বের করা। এই এক্স আর ওয়াইয়ের মানটাকে বসিয়ে, এক্সের মানটা কত আছে তাই এখানে লিখবো আমরা যে 1 নম্বর সমীকরণে, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তাহলে এই 1 নম্বর সমীকরণে কী বলো তো, এক্স সমান সমান কত? এক্সের মানটা কত ছিল প্রথমে? 25, আর ওয়াই সমান সমান কত? 14, বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণে এক্স সমান সমান 25, ওয়াই সমান সমান 14 বসিয়ে পাই। বসিয়ে দাও। দেখো 1 নম্বর সমীকরণ কোনটা? এটা। তাহলে এক্সের মানটা কত? 25, তাহলে এক্সের জায়গায় তুমি 25 লেখো, সমান চিহ্ন দাও এখানে। কে এর মানটা আমি নির্ণয় করতে চাইছি, কে যেমন আছে রেখে দাও, ইন্টু ওয়াই কত আছে এখানে? 14। বুঝতে পারলে? তাহলে দেখো কে সমান সমান কত হবে? দেখো কে যেমন আছে রেখে দাও এইদিকে। দেখো 14টা কে এর সাথে গুণ আকারে ছিল ডান দিকে, এই পাশে চলে আসলে ভাগ হয়ে যাবে, মানে 25-এর নিচে হয়ে যাবে, তাহলে 25/14 হবে। তাহলে কে এর মানটা আমরা কত পেলাম? কে সমান 25/14 পেলাম। তাহলে আমরা ভেদ ধ্রুবকের মানটা আমরা নির্ণয় করতে পেরেছি। এবার দেখো এই ভেদ ধ্রুবকের মান, আর দেখো পরবর্তী লাইনে দেখো বলেছে 300 মিনিটে বা 5 ঘন্টাতে কত পরিমাণ দ্রুত যাবে, মানে এক্সের মানটা দেওয়া আছে, এক্সের ঘরে দেখো দেওয়া আছে, ওয়াই ঘরটা ফাঁকা আছে, জিজ্ঞাসা চিহ্ন, তাহলে আমাকে ওয়াই নির্ণয় করতে হবে। তাহলে পরে আবার এই 1 নম্বর সমীকরণে আমি কে এর জায়গাতে এই 25/14 ব্যবহার করব, আর দেখো এক্সের জায়গাতে কী ব্যবহার করব? 300 দিয়ে এখান থেকে আমি ওয়াই মানটা নির্ণয় করব, মানে 168টা নির্ণয় করব। বুঝতে পেরেছ? তাহলে উপরের এই অংশটুকু আমি একটু মুছে দিচ্ছি। তাহলে এটা আমি মুছে দিচ্ছি। দেখো তাহলে তুমি এখানে আবার লিখবে যে আবার কি, আবার 1 নম্বর সমীকরণে কে সমান সমান কত বলো তো? 25/14 কমা, আর এক্স সমান সমান কত বলো তো? এক্স সমান সমান 300, কারণ 5 ঘন্টাকে আমি মিনিটে কনভার্ট করে নিয়েছি। বসিয়ে পাই। তাহলে এখানে 1 নম্বর সমীকরণটা কী ছিল? এক্স সমান সমান কে ইন্টু ওয়াই ছিল। তাহলে এক্সের মানটা কত? 300, তাহলে 300 লিখবে এখানে, সমান কে এর মানটা তাও কে ছিল, তাহলে এক্স সমান সমান কে ইন্টু ওয়াই ছিল, তাহলে 300 লিখলাম এখানে আমি। আর তুমি যদি না বুঝতে পারো তুমি সমীকরণটা আরেকবার লেখো, এক্স সমান কে ইন্টু ওয়াই ছিল। ওকে, এটা ছিল 1 নম্বর সমীকরণটা। তাহলে এক্সের মান কত বসাবো? 300 বসিয়ে দাও এখানে, সমান চিহ্ন দাও। দেখো ভেদ ধ্রুবকের মান আমি নির্ণয় করেছি 25 কত, তাহলে কে এর জায়গায় 25/14 লিখবো, ইন্টু ওয়াইয়ের মানটা আমি এখানে নির্ণয় করতে হবে। তাহলে ওয়াই লিখলাম। এবার দেখো তাহলে আমি কী পাচ্ছি এখানে? বা লিখবে এখানে। তাহলে আমাকে ওয়াইয়ের মান নির্ণয় করতে হবে। ওয়াই সমান সমান কী হবে তাহলে? দেখো এই 25/14টা সমানের ডান দিকে ওয়াইয়ের সাথে কী আকারে রয়েছে? গুণ আকারে রয়েছে। এটাকে যদি আমি এই পাশে পাঠিয়ে দিই তাহলে ভাগ হয়ে যাবে। দেখো 300 অলরেডি আগে থেকে ছিল, আর 25/14 এই সাইডে চলে আসলে ভাগ হলে কি উল্টাবে, তাহলে 14টা চলে যাবে উপরে আর 25 চলে আসবে কত? নিচে। তাহলে কাটাকাটি করো, 25 একে 25, 50, তাহলে এটা হচ্ছে 25 দুগুণে 50। তাহলে দেখো এখানে 12 গুণ 14 কত হয়? 168, আর সমান সমান দিয়ে কত? ওয়াই। তাহলে ওয়াই সমান সমান কত পেলাম আমি বলো তো? ওয়াই সমান সমান আমি কী পেয়েছি? 168 পেয়েছি। আর ওয়াই কোন চলরাশিটাকে নির্দেশ করছিল? ওয়াই কিন্তু এখানে দূরত্ব চলরাশিটাকে নির্দেশ করছিল। তার মানে 300 মিনিট অর্থাৎ 5 ঘন্টাতে কিন্তু 168 কিলোমিটার পথ অতিক্রম করবে। বুঝতে পেরেছ? তাহলে এই হয়ে গেল 3 দাগের 1 অঙ্কটির সমাধান। এবার আমরা দেখে নেব 3 দাগের 2 অঙ্কটি।
দেখো এবার আমরা দেখে নেব 3-2 অঙ্কটি। 3-2 অঙ্কে বলা হয়েছে আমাদের স্কুলের প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে এক বাক্স সন্দেশ সমান ভাগে ভাগ করে দিলাম এবং প্রত্যেকে 5টি করে গোটা সন্দেশ পেল। যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো তবে প্রত্যেকে কতগুলি করে গোটা সন্দেশ পেত তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে। দেখো আগের মতো এই অঙ্কটি তুমি যদি তৈরাশি পদ্ধতির মাধ্যমে করতে চাও তাহলে কিন্তু খুব সহজে নির্ণয় করতে পারবে, কিন্তু আমরা তো ভেদের অঙ্ক করছি, তাহলে ভেদ তত্ত্ব প্রয়োগ করে কী করে করব? তাহলে আমরা একটু আগে তৈরাশি পদ্ধতির মাধ্যমে ব্যাপারটা বোঝার চেষ্টা করি, তারপরে এটাকে এখানে আমরা অ্যাপ্লাই করে দেবো। দেখো এখানে দুটি জিনিস নিয়ে কথা আলোচনা করা হয়েছে, কি? শিশুর সংখ্যা শিশু আমরা গুণি কি করে 1 জন 2 জন করে, তাহলে জন, আর এখানে লিখবো আমরা সন্দেশ সংখ্যা, সন্দেশের সংখ্যা মানে প্রাপ্ত সন্দেশ সংখ্যা। ওকে, দেখো যখন 24 জন শিশু ছিল, এক বাক্স সন্দেশ যখন 24 জন শিশুর মধ্যে বন্টন করা হচ্ছিল তখন প্রত্যেকে 5টি করে সন্দেশ পাচ্ছিল। বুঝতে পেরেছো? এখন যদি 4 জন শিশু যদি কম হতো, অর্থাৎ আগে তো 24 ছিল, 4 জন যদি কম হতো মানে 4 জন বাদ দিয়ে দাও, তাহলে বাদ মানে কি বিয়োগ করে, তাহলে 24 থেকে 4 বাদ দিলে কত হয়? 20। তাহলে এখন 20 জন যে শিশু আছে তাহলে তারা প্রত্যেকে এখন কতগুলি করে গোটা সন্দেশ পাবে সেটা কিন্তু তোমাকে জানতে চাওয়া হয়েছে। তা তৈরাশিক পদ্ধতির মাধ্যমে করলে আমরা এরকমভাবে করতাম। বুঝতে পেরেছো? 24 জন শিশু 5টি করে সন্দেশ পায় গোটা, তাহলে 4 জন যদি কম হতো তাহলে এখন 20 জন থাকবে, তাহলে 20 জন কতগুলি করে সন্দেশ পাবে? দেখো এখন তো শিশুর সংখ্যা কমে গেছে, তাহলে সন্দেশ সংখ্যা তো বেশি পাবে তাহলে, কারণ যখন 24 ছিল তখনই পাচ্ছিল 5, এখন 4 জন আউট হয়ে গেছে, পালিয়ে গেছে, বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাহলে এখন 20 জন হয়েছে। তাহলে 20 জনের মধ্যে যদি বন্টন করা হয় তাহলে তো বেশি পাবে, এক বাক্স সন্দেশ তাহলে বেশি পাচ্ছে। দেখো এখানে শিশু সংখ্যা কমে গেছে, সন্দেশ সংখ্যা এখানে বেড়ে যাবে, তাহলে এদের মধ্যে একটা কী সম্পর্ক পাচ্ছি? ব্যস্তভেদের সম্পর্ক পাচ্ছি। বুঝতে পেরেছো? আগের মতোই এই 24-এর সাথে 5-এর একটা সম্পর্ক রয়েছে, ঠিক একই রকমভাবে এদের মধ্যেও একটা সম্পর্ক থাকবে। বুঝতে পেরেছো? এই 20-এর সাথে সেই সম্পর্ক অনুসরণ করে এখানে হবে। আমাকে প্রথমে ভেদ ধ্রুবক বের করতে হবে। মনে করে নাও শিশুর সংখ্যাকে আমি x চলরাশি দ্বারা চিহ্নিত করলাম আর সন্দেশ সংখ্যাকে আমি y চলরাশি দ্বারা চিহ্নিত করলাম। প্রথমে এই যে 24 আছে আর সন্দেশ সংখ্যা যে 5 আছে, মানে এই x এর মান আর এই y এর মান, বুঝতে পেরেছি? x চলরাশি এবং y চলরাশিকে কাজে লাগিয়ে আমাকে প্রথমে ভেদ ধ্রুবকের মান বের করতে হবে। তারপরে এই যে x এর মান দেওয়া আছে অর্থাৎ শিশু সংখ্যা দেওয়া আছে, তোমাকে বের করতে হবে কি? সন্দেশ সংখ্যা অর্থাৎ y, কতগুলি করে পাবে সন্দেশ পাবে মানে y নির্ণয় করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে চলো এবার আমরা এখানে লিখে নেব। তো তুমি লিখবে যে ধরি শিশু সংখ্যা সমান x। তুমি চাইলে এখানে a b যা কিছু ধরতে পারো। শিশুর সংখ্যাকে আমি x ধরে নিলাম এবং সন্দেশ সংখ্যাকে আমি y দ্বারা ডিনোট করলাম। তাহলে দেখো শিশুর সংখ্যা কমলে সন্দেশ সংখ্যা বাড়বে, প্রাপ্ত সন্দেশ সংখ্যা বাড়বে, তাহলে একটা যদি কমে অপরটা যদি বাড়ে তাহলে তাদের মধ্যে কী সম্পর্ক থাকে? ব্যস্তভেদের সম্পর্ক থাকে। তাহলে এখানে লিখব শিশু সংখ্যাটাকে এখানে x, তাহলে x যদি কমে তাহলে শিশু সংখ্যা কমে গেলে প্রাপ্ত সন্দেশ সংখ্যা, আর সন্দেশ সংখ্যা মানে কি এখানে y, তাহলে yটা কি হবে? বাড়বে। তাহলে শিশু সংখ্যা মানে x কমে গেলে, দেখো কমে গেছে, তাহলে সন্দেশ সংখ্যা বাড়বে মানে yটা কি হবে? বাড়বে। অর্থাৎ এদের মধ্যে কি? অর্থাৎ x বা বলতে পারো যে শিশুর সংখ্যা ও প্রাপ্ত সন্দেশ সংখ্যা কী ভেদে রয়েছে বলো তো? ব্যস্ত ভেদে রয়েছে, ব্যস্ত ভেদে থাকবে। বুঝতে পেরেছ? তাহলে শিশুর সংখ্যা যদি কমে যায় তাহলে প্রাপ্ত সন্দেশ সংখ্যা বৃদ্ধি পাবে, তাহলে এদের মধ্যে কি হচ্ছে? ব্যস্ত ভেদের সম্পর্ক থাকবে। আর ব্যস্ত ভেদের সম্পর্ককে গাণিতিকভাবে আমরা কীভাবে লিখি? সুতরাং আমি লিখতে পারি কি, এটা যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি যে x ভ্যারিজ অ্যাজ 1/y।
মানে এক্স ওয়াইয়ের সাথে ব্যস্তভেদ থাকবে, আর ব্যস্তভেদকে আমরা এই গাণিতিক রূপে প্রকাশ করে থাকি। এবার একই রকমভাবে এই চিহ্নটাকে তুমি সমান সমান করে দাও, তাহলে এক্স সমান করলাম একটা ভেদ ধ্রুবক নিয়ে আসো কে, আর এখানে 1/y যেমন আছে রেখে দাও। ব্র্যাকেটের মধ্যে অবশ্যই লিখবে কে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, বুঝতে পেরেছো? এবার দেখো আমি কি বলেছি, প্রথম লাইনে দেখো এই 24 আর 5 অর্থাৎ এক্সের মানটা প্রথমে আছে এখানে দেওয়া, আর ওয়াইয়ের মানটা কত 5। এই এক্স চলরাশি এবং ওয়াই চলরাশি এই দুটো মানকে কাজে লাগিয়ে আমাকে প্রথমে কে এর মানটা নির্ণয় করতে হবে। বোঝা গেল? এক্স এবং ওয়াই দুটোই কিন্তু এখানে দেওয়া আছে কত, এখানে লিখবো। এটাকে তুমি একটা নাম দিয়ে দাও 1 নম্বর সমীকরণ। তাহলে লিখবে 1 নম্বর সমীকরণে এক্স সমান সমান কত বলো তো, এক্স সমান সমান 24 কমা আর ওয়াই সমান কত 5 বসিয়ে পাই। এক্স এবং ওয়াইয়ের মান বসিয়ে দিলে তুমি ভেদ ধ্রুবকের মান পাবে, বুঝতে পেরেছো? তাহলে তুমি এখানে লেখো, তাহলে এক্সের মানটা কত বসাবে, এক্সের মানটা হচ্ছে 24 সমান কে যেমন আছে রাখো ইন্টু 1/y, 1 উপরে যেমন আছে রাখো, আর ওয়াইয়ের মানটা কত 5, বুঝতে পারলে? তাহলে কে সমান কত পাবো, দেখো কে এখানে কে আর 1/5 এরা গুণ আকারে রয়েছে, তাহলে এই কে সমান সমান কী হবে 1/5টা এর সাথে গুণ হয়ে যাবে, কারণ 5 এদিকে ভাগ আকারে রয়েছে, এদিকে আসলে গুণ হয়ে যাবে, মানে 24 গুণ 5। তাহলে 24 সঙ্গে 5কে গুণ করলে কত হবে 120। তাহলে কে এর মানটা কত পেলে তুমি 120 পেলে। তাহলে ভেদ ধ্রুবকের মানটা তুমি কত পেলে 120 পেলে, বুঝতে পেরেছো? এবার দেখো একই রকমভাবে এই কে এর মান আর এখানে দেখো এক্সের আরেকটি মান দেওয়া আছে কত 20। তাহলে 1 নম্বর সমীকরণে কে এবং এক্স এই দুটি মান বসিয়ে দিলে আমি ওয়াই মান পাবো। তাহলে প্রাপ্ত সন্দেশ সংখ্যা পেয়ে যাবো, কতগুলি করে পাবে, বুঝতে পেরেছো? তাহলে এখানে লিখবো আমরা আবার 1 নম্বর সমীকরণে এক্স সমান সমান কত বলো তো 20 কমা কে সমান কত পেয়েছি 120 বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণটা কী ছিল এখানে, 1 নম্বর সমীকরণটা ছিল এক্স সমান কে ইন্টু 1/y। ওকে, এটা ছিল 1 নম্বর সমীকরণটি। তাহলে এক্সের মানটা কত আছে এখানে 20, তাহলে 20 বসাও। ভেদ ধ্রুবকের মান আমরা জানি কত 120 বসিয়ে দাও কে এর মান ইন্টু 1/y কত ওয়াই, ওয়াইয়ের মানটা আমাকে নির্ণয় করতে হবে, তাহলে ওয়াই যেমন আছে রেখে দাও। এবার দেখো তাহলে এখানে 1/y যেমন আছে রাখো সমান, এখানে 20 এদিকে আগের থেকে রয়েছে, তাহলে 1/y যেমন আছে রাখলাম, আর এদিকে সমান এই পাশে 20 ছিল, তাহলে 120টা 1/y এর সাথে কী ছিল গুণ ছিল, তাহলে এই পাশে চলে আসলে ভাগ হবে, ভাগ মানে কি নিচে লেখা, তাহলে নিচে লিখে দাও 120, কাটাকাটি করো এই 0 কেটে দাও, 2 1 কে 2, 2 6 কত 12, তাহলে এদিকে পাচ্ছি 1/6 আর এদিকে পাচ্ছি আমি 1/y, কোনাকুনি গুণ করো, ওয়াইয়ের সাথে যদি 1 গুণ করা হয় ওয়াই, আর 6 এর সাথে 1 গুণ করলে কত হবে 6 1 কে 6, তাহলে ওয়াই সমান সমান কত পেলাম 6 পেলাম। তাহলে এখানে কি হবে বলো তো 6 হবে। তাহলে শিশুর সংখ্যা যদি 4 জন কমে যায়, অর্থাৎ 20 হয়, তাহলে প্রত্যেকে কয়টি করে সন্দেশ পাবে 6টি করে পাবে। দেখো আগে 5টা করে পাচ্ছিল, কমে গেছে, এখন বেশি পাচ্ছে, বুঝতে পেরেছো? তাহলে ব্যস্ত ভেদের সম্পর্ক করে কী করে অঙ্কটা সমাধান করলাম। চলো এবার আমরা দেখে নেব পরের অঙ্কটি। দেখো এবার আমরা দেখে নেব 3 অঙ্কটি। একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিনের সময় লেগেছে। পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোককে কাজে নিয়োগ করতে হবে তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করে লিখি। দেখো এগুলো কিন্তু তোমরা ক্লাস 7 8-এ ত্রৈরাশিক পদ্ধতির মাধ্যমে করেছো, সেই অঙ্কই তোমাদের এখন ভেদে করতে দেওয়া হয়েছে। দেখো এখানে কোন দুটি চলরাশি নিয়ে আলোচনা করা হয়েছে, 50 জন গ্রামবাসী, এখানে লিখবো আমি গ্রামবাসীর সংখ্যা, মনে করো না গ্রামবাসীর সংখ্যা, এখানে গ্রামবাসীর সংখ্যা জন, একজন দুজন করে আমরা গুনি লোক, তাহলে জন, আর এখানে কি দিন সংখ্যা, বুঝতে পেরেছ দিন সংখ্যা, তাহলে গ্রামবাসীর সংখ্যা আর হচ্ছে দিন সংখ্যা। দেখো এখানে প্রথমে কি ছিল 50 জন গ্রামবাসী, 50 জন গ্রামবাসী যখন কাজটা করছিল তখন কত দিন সময় লেগেছিল 18 দিন সময় লেগেছিল। ওকে, এবার পুকুরটি 15 দিনে কাটতে হলে, এই পুকুরটা মনে করো না 15 দিনেই কেটে ফেলতে চাইছে, মানে দিনটা 15 দিনেই কাটতে চাইছে, তাহলে অতিরিক্ত কতজনকে কাজে নিয়োগ করতে হবে, অর্থাৎ গ্রামবাসীর সংখ্যা বা লোক সংখ্যা তোমাকে এখানে নির্ণয় করতে বলা হয়েছে, বুঝতে পেরেছ? এখানে লোক সংখ্যা দেওয়া আছে
বোঝা গেল? 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোককে কাজ করতে হবে তা ভেদ্যতা প্রয়োগ করে হিসাব করে লিখি। দেখো আগের মতোই, দেখো যখন 18 দিনে যখন কাজটা করছিল, যখন 18 দিন কাজটা করছিল তখন 50 জন লোক কিন্তু কাজটি করেছিল। এখন আগের থেকে কম দিনে করতে চাইছে, এখন 15 দিনই কাজটি করে নিতে চাইছে। তাহলে আগে 18 দিন, যখন 18 দিন সময় লেগেছিল কখন, যখন 50 জন লোক কাজটি করেছিল। এখন তার থেকে কম দিনে বলতে চাইলো যে 15 দিনই কাজটি করে নিতে চাইছি। তাহলে দেখো কাজ যদি অল্প দিনে করতে চাই আমি, তাহলে কিন্তু লোক সংখ্যা আমাকে কী করতে হবে, বাড়াতে হবে। কোনো একটা কাজ আগে যে সময় লাগছিল তার থেকে তুমি যদি এখন কম সময়ে করতে চাও, কম সময়ে কাজটি তখনই হবে তুমি যখন লেবার সংখ্যা বা লোক সংখ্যা তুমি বাড়িয়ে দেবে। এখন দেখো আমি 15 দিনই ওই একই কাজ 18 দিনে করছিল 50 জন, ওই একই কাজ যদি এখন 15 দিনে করতে চাই তাহলে লেবার আমাকে বাড়াতে হবে লোক সংখ্যা। তাহলে দেখো এখানে দিন সংখ্যা কী হয়েছে, কমেছে, লোক সংখ্যা আমাকে কী করতে হবে, বাড়াতে হবে। তাহলে লোক সংখ্যার সাথে দিন সংখ্যার কী সম্পর্ক হবে, ব্যস্তভেদের সম্পর্ক হবে। কারণ একটি যদি মানে হ্রাস পায় অপরটি কী হবে, বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা আগের মতোই এই লোক সংখ্যা বা গ্রামবাসীর সংখ্যা দিন সংখ্যাকে একটি চলরাশি দ্বারা চিহ্নিত করে নেব, তাদের মধ্যে সম্পর্কটি আগে এখানে লিখে নেব। চলো দেখো, তাহলে এটা হচ্ছে 3-এর দাগের 3। তাহলে আমরা এখানে লিখব যে ধরি কি লিখবো বলো তো, যে লোক সংখ্যা ধরি লোক সংখ্যা হচ্ছে এক্স, আর কি দিন সংখ্যা, দিন সংখ্যা কি বলো তো ওয়াই। তাহলে দিন সংখ্যাটা কি ওয়াই। এবার দেখো দিন সংখ্যা যদি কমে, দিন সংখ্যা কমলে লোক সংখ্যা কি হচ্ছে, বাড়ছে। তাহলে এখানে লিখব দিন সংখ্যা কমলে, দিন সংখ্যা কমলে, আর দিন সংখ্যা মানে এখানে ওয়াইকে বোঝাচ্ছে। তার দিন সংখ্যা কমলে লোক সংখ্যা বাড়ছে। তাই দিন সংখ্যা মানে এখানে এক্স, ওয়াই, দিন সংখ্যা মানে ওয়াই ও লোক সংখ্যা মানে এক্স ব্যস্ত ভেদে আছে। এটা তোমাকে আগে এখানে লিখতে হবে, বুঝতে পারছো? দিন সংখ্যা কমলে লোক সংখ্যা বাড়ছে, তাই দিন সংখ্যা মানে ওয়াই এবং লোক সংখ্যা মানে এক্স, এরা ব্যস্ত ভেদে আছে। তাহলে ব্যস্ত ভেদের গাণিতিক রূপটা কীরকম হয়, তাহলে সুতরাং আমি লিখতে পারি কি, এগুলো আমি প্রথম ক্লাসে খুব সুন্দর করে ব্যাখ্যা করেছিলাম, বুঝিয়েছিলাম। তাহলে সুতরাং আমি লিখতে পারি এক্স কী বলতো, এক্স ভ্যারিস অ্যাজ 1/y, বোঝা গেল? তাহলে এক্স ভ্যারিস অ্যাজ 1/y মানে এই লোক সংখ্যাটা দিন সংখ্যার সাথে ব্যস্ত ভেদে রয়েছে, বা ওয়াই ভ্যারিস অ্যাজ 1/x করতে পারতে। এবার দেখো তারপরের কাজ তোমরা জানো, এই চিহ্নটাকে আমরা সমান করব। তাহলে এক্স সমান একটা ধ্রুবক আসবে কে, 1/y, এখানে গুণ আছে, ব্র্যাকেটের মধ্যে লিখবে কে অশূন্য ভেদ ধ্রুবক, কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এবার দেখো প্রথমে কি হয়, এক্স এবং ওয়াই এই দুটি চলরাশির মান দেওয়া থাকে। তাহলে এই দুটোকে কাজে লাগিয়ে আমাকে প্রথমে কী নির্ণয় করতে হয়, কে এর মান নির্ণয় করতে হয়। তাহলে দেখো প্রথমে এখানে দেখো লোক সংখ্যা আমাকে কী ধরেছি, লোক সংখ্যা আমি এক্স ধরেছি, মানে এক্সের মান দেওয়া ছিল প্রথমে কত 50, আর ওয়াইয়ের মানটা কত দেওয়া ছিল প্রথমে 18। তাহলে এই দুটোকে কাজে লাগিয়ে আমাকে প্রথমে কী নির্ণয় করতে হবে, ভেদ ধ্রুবকের মান বের করতে হবে। তাহলে এখানে 1 নম্বর সমীকরণ নাম না হয় এটা, তাহলে লিখবে এখানে 1 নম্বর সমীকরণে, 1 নম্বর সমীকরণে কী করবে, যে এক্স সমান কত বলো তো, এক্স সমান হচ্ছে 50, ওয়াই সমান কত 18 বসিয়ে দাও। দেখো 1 নম্বর সমীকরণটা কী ছিল, এই যে এইটা। তাহলে এক্সের মানটা কত 50, তাহলে এক্সের জায়গায় 50 লিখে, এখানে এক্স ছিল 50 লিখলাম, সমান কে এর মানটা নির্ণয় করবো, কে যেমন আছে রেখে দাও, ইন্টু 1/y কত ওয়াইয়ের মানটা কত বলো তো 18। তাহলে কে এর মানটা তুমি কত হবে, কে সমান কী হবে, এই 1/18 দিকে এসে গুণ হয়ে যাবে। তাহলে 50 গুণ কী হয়ে যাবে 18 হয়ে যাবে। তাহলে কে এর মানটা কত হবে, 50 গুণ 18, 5 18 কত হয় 90, একটা শূন্য। তাহলে কে এর মানটা কত পেলে তুমি এখানে 900 পেলে, কে এর মানটা কত পেলে 900। তাহলে একই রকমভাবে কে এর মান আমি জানি, আর এখানে ওয়াইয়ের মানটা জানি। তাহলে এখান থেকে আমি এক্সের মানটা নির্ণয় করব, কতজন লোক নিয়োগ করতে হবে এটা জানতে চেয়েছে। তাহলে এখানে লিখবো আবার পুরো সেম প্যাটার্ন অঙ্ক হচ্ছে এখানে।
তাহলে তুমি এবার লিখবে যে আবার 1 নম্বর সমীকরণে 1 নম্বর সমীকরণে k সমান 900 কমা আর এখানে y সমান সমান কত দেওয়া আছে 15, y সমান সমান 15 বসিয়ে পাই। তাহলে এখান থেকে তুমি x এর মানটা নির্ণয় করতে পারবে। তাহলে 1 নম্বর সমীকরণ কী ছিল বলো তো, x সমান k × 1/y। তাহলে x এর মানটা আমরা নির্ণয় করব, তাহলে x যেমন আছে রেখে দাও সমান k এর মানটা জানি কত 900 লিখে দাও এখানে গুণ 1/y আছে, তাহলে 1 যেমন আছে রাখো y এর মানটা কত বলো তো 15, এখানে 15 লেখো। বুঝতে পেরেছো? তাহলে দেখো x এর মানটা নির্ণয় করবো, x তো এদিকে রয়েছে সমান k এর মান আমরা জানি 900 বসিয়েছি ইন্টু 1/y, y এর মানটা দেওয়া আছে কত 15, তাহলে কাটাকাটি করো 15 6 90 একটা 0 60, তাহলে x এর মানটা কত পেলাম 60 পেলাম। তার মানে কি এখন কতজন লাগবে, তাহলে যখন 15 দিনে কাজটা করতে চাইছে তখন 60 জন লোক লাগবে। তাহলে আগে কতজন লোক লাগছিল 50 জন লোক লাগছিল, এখন তাহলে এক্সট্রা কত লাগছে 10 জন লোক লাগছে। বুঝতে পেরেছো? তাহলে আগের থেকে এখন এক্সট্রা কত লাগছে, অতিরিক্ত চাইছে যে অতিরিক্ত কতজন লোককে কাজে নিয়োগ করতে হবে, তাহলে এটা কিন্তু উত্তর নয়, তাহলে লিখতে হবে আমাকে যে অতিরিক্ত 60 বিয়োগ 50 সমান 10 জন লোক নিয়োগ করতে হবে। কারণ বেশি লোক নিয়োগ করতে হবে, আরও 10 জনকে নিয়োগ করতে হবে, কারণ এখন কম দিনে করতে চাইছে, তাহলে আরও 10 জন কিন্তু নিয়ে আসতে হবে, তবে কিন্তু 18 দিনের কাজটা এখন 15 দিনে শেষ হবে। বুঝতে পেরেছো? তাহলে আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, আর তোমরা কিন্তু কেউ স্কিপ করে কিন্তু ভিডিও দেখবে না, ঠিক আছে? আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর তোমরা যারা রেগুলার আমার ভিডিওগুলি ফলো করছো তারা প্রত্যেকে কিন্তু ভিডিওটা একটা করে লাইক করে দেবে। লাইক করলে কী বলো তো, ভিডিও করার অনুপ্রেরণা কিন্তু পায়, নাহলে কিন্তু ভিডিও করার যে মোটিভেশন সেটা কিন্তু হারিয়ে যায়। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।